ইস্যুগুলো নিয়ে উনি যখন কথা বলতেছেন, উনি যখন এগুলো তদন্ত করতেছেন, হ্যাঁ, এবং উনি যখন প্রমাণগুলো একের পর এক বের করতেছেন, তখনই কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্টদের কিন্তু এই ষড়যন্ত্র সচিবালয় থেকে শুরু হয়েছে। তো তারা বিভিন্ন ধরনের ঠিকাদারি, মামলা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং অপকর্মের সাথে ইতিমধ্যে জড়িয়ে গেছে। আমরা তো বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি এবং আমাদের জীবন দেয়নি। আমার ফেনীতে 11 জন শহীদ হয়েছেন, 341 জন আহত আছেন। এখানে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে 5 আগস্টের পরে আমরা যে সংস্কারের কথা যেগুলো বলতেছি, আমরা যে পরিবর্তনের কথাগুলো বলতেছি, এগুলো আসলে সচিবালয় থেকেই হওয়ার দরকার ছিল। এখনো পর্যন্ত 36 জন আওয়ামী ফ্যাসিস্ট আমলের সচিব বহাল তবিয়তে আছে। মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে 36 জন সচিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সচিব বহাল তবিয়তে আছেন। এটা শুধু সচিবের কথা বলতেছি আমি, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব থেকে শুরু করে নিচের দিকে তো আরো আছেন। কিন্তু বিগত 16 বছরে যারা পদ বঞ্চিত ছিলেন, আমি এরকম অনেকেই দেখেছি যে তিনি 3টা প্রমোশন, 4টা প্রমোশন পেয়ে 11তম বিসিএস এর সচিব হয়েছেন। আমি একজনকে জানি যিনি 4টা প্রমোশন পেয়ে এবার সচিব হয়েছেন। 16 বছর পর্যন্ত ওনার কোনো প্রমোশন হয়নি। তো 11 থেকে 13তম বিসিএস পর্যন্ত এরকম অনেক কর্মকর্তা আছেন যারা বিগত 16 বছরে নিগৃহীত ছিলেন, যাদের প্রমোশন হয়নি। এই ব্যক্তিগুলোদের মধ্যে থেকে যারা সৎ, কর্মঠ এবং নিষ্ঠাবান দেশপ্রেমিক, এই ব্যক্তিগুলোকে সচিব করা হোক। 36 জন আওয়ামী ফ্যাসিস্টের আমলের সচিবগুলোকে সরিয়ে, যদি আসলে হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, প্রভু চলে গেছে, কিন্তু ভিক্তরা থেকে গেছে। হ্যাঁ, যারা প্রভুর চামচামি করতো, যারা পা চাটতো, হ্যাঁ, তারা কিন্তু আসলে থেকে গেছে। এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ড, আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই, উনি যখন এই বিগত সময়ের দুর্নীতির ইস্যুগুলো নিয়ে উনি যখন কথা বলতেছেন, উনি যখন এগুলো তদন্ত করতেছেন, হ্যাঁ, এবং উনি যখন প্রমাণগুলো একের পর এক বের করতেছেন, তখনই কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্টদের কিন্তু এই ষড়যন্ত্র সচিবালয় থেকে শুরু হয়েছে। আমরা যদি এখন এটাকে শক্ত হস্তে দমন করতে না পারি, তাহলে সচিবালয় থেকে পরবর্তীতে দেখা গেল যে অন্যান্য দপ্তর যেগুলো আছে সেগুলোতে এই ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের অগ্নিকাণ্ড ডিসি অফিসে হইতে পারে। তারপর অন্যান্য যে দপ্তর যেগুলো আছে সেগুলোতে এই ধরনের যে কর্মকাণ্ড হবে না, সেটারও কিন্তু আসলে বলা মুশকিল। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম যে কাজটা এই সরকারের এখন করতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে সরাইতে হবে, এবং অনেক ব্যক্তিদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতে, বিভিন্ন পরিষদের, যেমন আমি গত কিছুদিন আগে একজনের বিষয় জেনেছি, যিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের একজন লিস্টেড উনি হচ্ছে ব্যক্তি, তাকে একটা ডিপার্টমেন্টের পিডি করা হয়েছে, একটা প্রজেক্টে তাকে পিডি করা হয়েছে। হ্যাঁ, তো এগুলা কারা করতেছে, কোন সচিবরা এগুলা করতেছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। আরেকজনকে আমি জানি, যিনি হচ্ছে, যাকে একটা দপ্তরের ডিজি করা হয়েছে তারেক সিদ্দিকীর সময়ে, তাকে কিন্তু তাকে সরিয়ে তার ওই সরানোর পরে আবার সে আদেশটাকে প্রত্যাহার করে আবার সেই ডিজি পদে বহাল তবিয়তে আছে। তাহলে আমাদের এখন এটা আসলে দেখার সময় এসেছে যে এই সমস্ত দপ্তরে শস্যের মধ্যে ভূত কারা আছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে এগুলাকে আমাদেরকে সব ক্লিন করতে হবে। তো আমি সচিবালয়ের এই দুর্ঘটনার পরে আমি যেটা বলবো, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে আমরা বলবো, আপনারা সচিবালয়ের সংস্কারের দিকে এখন মনোযোগী হন। আপনারা যে সমস্ত কর্মকর্তা যারা আপনাদের আন্ডারে কাজ করতেছে, হ্যাঁ, তাদেরকেই আপনারা, আপনাদের সহযোগী যারা এরা, হ্যাঁ, তাদেরকেই যদি আপনারা হ্যাঁ হ্যাঁ সেখানে সঠিক লোকগুলোকে যদি না বসাতে পারেন, তাহলে কিন্তু আসলে দেশ চালানো এবং উপদেষ্টারা সেই দিকে নজর না দিয়ে, মানে কিভাবে সংস্কার করবে, বিএনপিকে কিভাবে প্রতিহত করবে, আঘাত করবে, সেটা নিয়ে আমরা সংস্কারের বিষয়টা ঘর থেকেই আসতে হবে। সংস্কারের বিষয়টা ঘর থেকে আসতে হবে। যেই মাননীয় উপদেষ্টা যে মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, তাকে সংস্কার তার মন্ত্রণালয় থেকেই করতে হবে।
তাকেই আগে চিহ্নিত করতে হবে, তার মন্ত্রণালয়ের মধ্যে আওয়ামী লীগের দোসর কারা আছে এবং এদেরকে বাইর করতে হবে এই জায়গাগুলোতে পদ বঞ্চিত যারা, হ্যাঁ, যারা সৎ, কর্মঠ, সেটা নিষ্ঠাবান না করে তো এবং আপনারা যাদের, দল গুছাচ্ছেন, এগুলো না করে তো আপনারা দল গুছাচ্ছেন এবং উল্টা হ্যাঁ, দল আমরা একইভাবে এই সংস্কারের কথাও বলছি এবং একইভাবে আমরা দলও গোছাচ্ছি। আমরা যদি দল না গোছাই, জনগণ তো আমাদেরকে চায়, জনগণ তো চায় যে ছাত্র জনতা ক্ষমতায় আসুক। বিগত 53 বছর ধরে যেই জনগণ রাজনীতিক তো বিএনপিকেও যারা, চায়, যে ব্যক্তি, হ্যাঁ, জনগণ যারা তো মুদ্রার জাতীয় এপিঠ এবং ওই পিঠ, আওয়ামী লীগ এবং বিএনপি কে জনগণ মনে করে মুদ্রার এপিঠ এবং ওই পিঠ। হ্যাঁ, এই বিগত 53 বছর ধরে আসলে আমরা যে আন্দোলনটা করেছি, রাষ্ট্র সংস্কারের জন্য করেছি, সেটা নির্বাচনের জন্য আমরা করিনি, আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য করিনি। হ্যাঁ, আমরা রাষ্ট্র সংস্কারের জন্য করেছি। আর সেই রাষ্ট্র সংস্কারের জন্যই জনগণ চায় যে ছাত্র জনতা যেন নির্বাচিত প্রক্রিয়ায় ক্ষমতায় আসে। সেজন্য আমাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে সামনে। হ্যাঁ, এবং এটাই যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসার জন্য আমরা ওই একইভাবে দলও আপনারা গুছাচ্ছি এবং কিভাবে একইভাবে বুঝলেন আমরা জনগণ আপনাদেরকে চায়, বিএনপি কে চায় না? এটা কিভাবে বুঝলেন আপনারা? আচ্ছা, জনগণ আসলে বিগত 4 মাসে জনগণ দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গাতে, যেমন আমি আমার নিজ জেলা ফেনীর কথাই বলি। এখানে এখনো পর্যন্ত বিএনপি কিন্তু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি, কিন্তু তারা বিভিন্ন ধরনের ঠিকাদারি, মামলা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং অপকর্মের সাথে ইতিমধ্যে জড়িয়ে গেছে। আমরা তো বিএনপি কে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি এবং আমাদের জীবন দেইনি। আমার ফেনীতে 11 জন শহীদ হয়েছেন, 341 জন আহত আছেন। তো 341 জন আহত এবং 11 জন শহীদ তো বিএনপির এই লুটতরাজ করার জন্য আমরা আন্দোলন করিনি। বিএনপি আমাদের আন্দোলনের সহযোদ্ধা ছিল, একসাথে আমরা ঢিল মেরেছি, একসাথে আন্দোলন করেছি, একসাথে ফ্যাসিস্টের এগেইনস্টে স্লোগান তুলেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। তাহলে রাষ্ট্র সংস্কারের কথায় কেন তারা আমাদেরকে সহযোগিতা করবে না? তারাও কেন নিজেরা ফ্যাসিস্টের মতো করে একই মানে একই চেহারায় একই স্বরূপে তারা ফিরে আসবে? তো আমরা আসলে এটাও খুব তীব্র ভাবে আমরা নিন্দা জানাই যে আমরা চাই এই রাষ্ট্র বিনির্মাণে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন, হ্যাঁ, তারাও এই রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন এবং এই ফ্যাসিস্ট সরকার যেন আবারও এই দেশে আসতে না পারে, হ্যাঁ, সেজন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবেন এবং কেউ যেন সুযোগের মানে সুযোগ নিয়ে বা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা না করেন, এই আহ্বান রইল।